দর্শক নিউজ গ্যালারিতে সবাইকে স্বাগতম। পাওয়ার্ড বাই দ্য অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। সঞ্চালনায় আছি আমি তারিক মাহমুদ। দর্শক, আপনারা জানেন যে করোনা ভাইরাস শুরু হওয়ার পর প্রথম যখন বাংলাদেশে সংক্রমণ হয় মার্চ মাসের ৮ তারিখ, তো সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আক্রান্তের দিক থেকে ইতালিকে ছাড়িয়ে ১৫ নম্বর স্থানে অবস্থান করছে এবং পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। তো আমরা প্রতিদিনই আমাদের এই নিউজ গ্যালারির আয়োজনে প্রথমে কথা বলে থাকি করোনা ভাইরাস নিয়ে এবং এছাড়াও দেশের সমসাময়িক নানা সমস্যা নিয়ে এবং এ থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আমাদের আমন্ত্রিত অতিথিরা কথা বলে থাকেন। তো আজকেও এর ব্যতিক্রম নয়, আজকেও আছেন আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রিত অতিথিরা, কথা বলবেন বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে। প্রথমে আমি স্বাগতম জানাবো আমাদের প্রথম অতিথি অধ্যাপক ডাক্তার জয়ব্রত দাসকে, অধ্যক্ষ ও মেডিসিন বিশেষজ্ঞ সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। অধ্যাপক ডাক্তার জয়ব্রত দাস, আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। হ্যাঁ, আপনাকে স্বাগতম। তো আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশ তো বাংলাদেশে তো অনেক পরে করোনা সংক্রমণ শুরু হয়। ইতালিতে যেরকম ভয়াবহ অবস্থা শুরু হয়েছিল, বাংলাদেশে অনেক পরে সংক্রমণ হয় এবং তারপর দিনকে দিন পরিস্থিতি আরো ভয়াবহর দিকে যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আপনার অভিজ্ঞতা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে এবং ধন্যবাদ একমি ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডকে, যারা আপনাদের মাধ্যমে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে করোনা তো আপনারা জানেন যে বিশ্বব্যাপী সর্বগ্রাসী একটা মারণাস্ত্র সম্পন্ন রোগ। এটা মানুষের শরীরে যখনই প্রবেশ করে তখনই যে তার মৃদু এবং মডারেট এবং জটিল আকার ধারণ করে। এটার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলোকে ছড়িয়ে হয়তোবা যেগুলো মৃদু এবং মাঝারি ধরনের যেগুলো আছে অথবা জটিল যেগুলো আছে সেগুলো ভালো হয়ে যায়, কিন্তু ভালো হয়ে যাওয়ার পরেও দেখা যায় কি করোনার একটা পোস্ট ইফেক্ট মানবদেহের শরীরে থেকে যায়। এটা নিয়ে কিন্তু মানুষকে এখন অনেক বেশি ভুগতে হচ্ছে, যেটাকে আমরা মানে পোস্ট কোভিড লং টার্ম ইফেক্ট গুলো বলছি। যদিও মৃদু এবং মাঝারি গুলো যেগুলো আছে সেগুলো অত্যন্ত ৩ থেকে আপনার এই যে প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ ভালো হয়ে যায়, অথবা যেগুলো জটিল সেগুলো যদিও ৩ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, পরবর্তী পর্যায়ে দেখা যায় কি এটার একটা পোস্ট সিকুয়েলি, এটার একটা পোস্ট ইফেক্ট, এটার একটা দীর্ঘ সূত্রিতা মানবদেহের শরীরে কিন্তু থেকে যায় এবং সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলতে থাকে। এটা নিয়ে আমাদেরকে এখন পরবর্তী যে করোনা পরবর্তী যে ইফেক্ট গুলো থাকে সেটা নিয়ে আমাদের ভুগতে হবে। এখন যেটা আমরা আছি, এখন তো আমরা করোনার অ্যাকিউট ইফেক্ট নিয়ে জ্বর, ব্যথা, গলা ব্যথা, শ্বাসকষ্ট এগুলো নিয়ে ভুগছি, কিন্তু পরবর্তীতে দেখা যাবে কি এটার একটা দীর্ঘসূত্রিতা ইফেক্ট নিয়ে আমাদের ভুগতে হবে। স্যার, আপনার এবং কাছে আমার বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা দেখেছেন আপনার যেটা কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, যাদের হার্টের ঝুঁকি প্রথমেই থেকে থাকে তাদের জন্য তো করোনা অত্যন্ত ভয়াবহ। করোনা পরবর্তীতে যদি সুস্থ হয়ে থাকেন, করোনা পরবর্তীতে তাদের তাদের হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকিটা আসলে কতটুকু থেকে যায়? এটা হয় কি আসলে মানবদেহের শরীরে যখন করোনা ভাইরাসটা ঢুকে, আমরা জানি যে এই করোনা ভাইরাসটা দুটো ভাবে হার্টটাকে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা হলো কি এটা ডিরেক্টলি হার্টের যে মাসেল গুলো আছে, যে মাংসপেশি গুলো আছে সেগুলোকে আক্রমণ করে। আরেকটা হয় কি এটা যে ভাইরাসটা শরীরের ভিতর ঢোকার পরে এটা সাইটোকাইন রিলিজ করে। ওই সাইটোকাইনটা হয় কি একটা দূষিত পদার্থ যেটা শরীরের ভিতর থেকে উৎপন্ন হয় এবং এটা সাইটোকাইন স্ট্রং ঘূর্ণিঝড়ের মতো এফেক্ট করে। এটা হার্টে যে মাংসপেশিটা আছে সেটাকে এতই দুর্বল করে দেয় যে এটার সংকোচন প্রসারণ ক্ষমতাটুকুকে নষ্ট করে দিতে পারে। পরবর্তীতে যখন হয় দেখা যায় কি এটা অ্যাকিউট স্টেজও যেমন হার্ট ফেলিওর করতে পারে, পরবর্তীতে কিন্তু ওই যে হার্টের পেশিগুলোকে দুর্বল করে দিয়ে এটার একটা সিকুয়েল হিসাবে শ্বাসকষ্ট হিসাবে পরবর্তীতে থাকতে পারে। আরেকটা যেটা আছে কি হার্টের ভিতরে যে বৈদ্যুতিক প্রবাহ যেটা আছে সেই বৈদ্যুতিক প্রবাহটাকে এটা বন্ধ করে দিতে পারে এবং আমাদের যে হৃদস্পন্দন গুলো আছে সেই হৃদস্পন্দন গুলোকে কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যায় কি এটাকে আমরা এরিথমিয়া বলি। এমন অবস্থায় হয় যে পুরো হার্টটাই কিন্তু স্টপ হয়ে মারা যেতে পারে। তৃতীয় নম্বর আপনারা জানেন যে করোনাতে হয় কি
যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। যখন এই রক্ত জমাট বেঁধে হার্টের রক্তনালীগুলোর ভিতরে প্রবেশ করে ওটা বন্ধ করে দেয়, তখন দেখা যায় কি হার্ট স্ট্রোক, আমরা হার্ট অ্যাটাক যেগুলো বলি সেটা হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করে যায়। সুতরাং এটা বলছে যে করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু পরবর্তীতে এই ইফেক্ট গুলো থেকে যায়। ইভেন কি যদি মৃদু করোনা হয় বা কারো যদি লক্ষণবিহীন করোনা হয়ে থাকে, তখনও কিন্তু এই যে ক্ষতিকর প্রভাব, এই যে দীর্ঘসূত্রিতার হার্টের রক্তনালীর উপরে এবং হার্টের মাংসপেশির উপরে যে সূত্রিতা থাকে সেটা কিন্তু থেকে যায়। ওই জন্য পরবর্তীতে ওই রোগীগুলো কিন্তু বুকে ব্যথা, বুক ধড়ফড়, হ্যাঁ, এবং অত্যন্ত দুর্বলতা নিয়ে কিন্তু প্রেজেন্ট করতে পারে। মোটামুটি কথার উত্তর তো হলো কি, যদি সুস্থ হার্টও হয় সেটাও কিন্তু যেমন এফেক্ট হতে পারে, আর অসুস্থ হার্ট যদি হয় তাহলে তাদের এই যে হার্টের অ্যাটাকের ঝুঁকি অথবা মানে হার্ট ডিজিজে হয়ে তাদের মৃত্যু ঝুঁকি অনেকাংশে বেড়ে যেতে পারে। বর্তমানে যেই পরিস্থিতি আসলে হয়েছে, সেখানে আসলে আমাদের সবাইকেই করোনাকে নিয়ে আমরা করোনাকে মানিয়েই চলতে হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন চলে এসেছি। তো আমার কাছে প্রশ্ন, করোনা যদি কেউ আক্রান্ত হয় তা ভালো হয়ে যাবার পর আর ঠিক কি কি কারণে শ্বাসকষ্ট হতে পারে? যেটা আমরা এখনো বলছি সেটাকে আমরা বলছি যে লং কোভিড অথবা পোস্ট কোভিড ইফেক্ট। মানে করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পরেও করোনা থেকে মৃদু হোক, মাঝারি হোক অথবা জটিল হোক, এটা 3 থেকে 3 সপ্তাহের ভিতরে করোনা থেকে আমরা ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু ভালো হয়ে যাওয়ার পরেও অনেকে দেখা যায় কি 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত এটা আক্রান্ত হয়ে থাকতে পারে। এটাকে বলছি আমরা লং কোভিড। আর 6 সপ্তাহ পরেও কিন্তু একদম সুস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু পেশেন্টের মানে হার্টের এবং ফুসফুসের জটিলতার জন্য কিন্তু তাদের অত্যন্ত দুর্বলতা, মানে ক্রনিক কাশি এবং এদের বুক ধড়ফড় করা এবং এদের অস্থিরতা, বিষণ্ণতা, গিঠে ব্যথা এই জিনিসগুলো থেকে যেতে পারে। কারণ আমরা জানি যে করোনা মূলত ফুসফুসের মধ্যেই তার যে প্রদাহটা সৃষ্টি করে থাকে, সেই প্রদাহটা যখন ভালো হয়ে যায় তখন ওই প্রদাহটা যখন মানে এটাকে কাভার করার জন্য ওখানে ফাইব্রোসিস হয়ে যায়। তো ফাইব্রোসিস হয়ে গেলে হয় কি, লাংয়ের যে প্রসারণ ক্ষমতা যেটা থাকে, যে অক্সিজেনেশনের যে ক্ষমতা যেটা থাকে সেটা কিন্তু লোপ পেয়ে যায়। পাশাপাশি আমরা দেখি কি ওইখানে যেটা আমরা মানে করোনা পরবর্তীতে করোনার ফুসফুসে যে কমপ্লিকেশন গুলো হয় ARDS বলি, ওইখানে ফাইব্রোসিস হয়ে একটা ক্ষত সৃষ্টি হয় এবং ওই ক্ষতগুলো ফাইব্রোসিস হয়ে পূরণ করার চেষ্টা করে। পাশাপাশি আমরা দেখি যে অক্সিজেন যেগুলো আমরা দিচ্ছি, যেমন করোনার চিকিৎসা আপনারা জানেন সবাই হাই ফ্লো অক্সিজেন দিচ্ছি, ওই অনেক বেশি অক্সিজেন দেওয়ার ফলে কিন্তু অক্সিজেন রিলেটেড রোগ অথবা আপনার ফুসফুসের ক্ষতি হতে পারে। পাশাপাশি ফুসফুসের যে রক্তনালীগুলো আছে, আমরা বলেছি যে এখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে। ওই রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলশ্রুতিতে ওটা হয় কি হার্টের যে হার্টের উপরে যে মানে চাপ পড়ে, তার একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু হার্টের উপরে পড়ে যায়। পাশাপাশি হার্টের রক্তনালী যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার ফলে ফুসফুসের মধ্যে যে অক্সিজেন সরবরাহের যে ক্ষমতাটা সেটা কিন্তু অনেকাংশে লোপ পায়। সেজন্য পরবর্তীতে দেখা যায় কি একটা দীর্ঘ মেয়াদি ইফেক্ট থাকে, যার কারণে হয় কি ওই পেশেন্ট গুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরেও অথবা কারো যদি কোনো লক্ষণ নাও থাকে তারাও কিন্তু শ্বাসকষ্টে ভুগতে পারে। ওই জন্য আমরা বলি যদি করোনা পরবর্তী কারো শ্বাসকষ্ট হয়, কারো যদি অতিরিক্ত দুর্বলতা লাগে, কারো যদি বুক ধড়ফড় করে, তখন কিন্তু আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনার এটা 3 মাস থেকে শুরু করে 6 মাস, ইভেন কি বছর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। এবং অনেকাংশে এমনও হতে পারে যে এই যে ফাইব্রোসিস হয়ে ফুসফুসের জটিলতার মধ্য দিয়ে গিয়ে ফুসফুস অকার্যকর পর্যন্ত হয়ে যেতে পারে। ওই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে এবং এটা সময় সাপেক্ষ ভাবে ফুসফুসের যে পরীক্ষা নিরীক্ষা গুলো আছে, স্পাইরোমেট্রি বলি আমরা, চেস্ট এক্সরে, ইসিজি, ইকো, সিটি স্ক্যান, এগুলো করে কিন্তু লাংসের যে ক্ষমতা যেটা সেটা ঠিক আছে কিনা সেটা দেখে আপনাকে ঠিক করতে হতে পারে। কারণ ওখানে যদি কোনো কারণে যদি অক্সিজেনেশন কমে যায় তখন কিন্তু আপনাকে ডাক্তার শরণাপন্ন হয়ে মানে ন্যূনতম যে উন্নত যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো আপনাকে নিয়ে ডাক্তার অন্ততপক্ষে। ডাক্তার জয়ব্রত দাস, আপনার কাছে আরেকটিবার জানতে চাই, করোনা সংক্রমণের পর আমরা প্রথম থেকে জেনে আসছি তরুণরা এই ধকলটা একটু সহজেই তারা এটি মোকাবেলা করতে খুব বেগ পেতে হয় না, এবং বৃদ্ধরা এই ধকলটা মোকাবেলা করতে বেশ
বেশ ঝুঁকির মধ্যে দিয়েই যায়। তো করোনা ভালো হয়ে যাবার পর তরুণ এবং বৃদ্ধদের আসলে দীর্ঘমেয়াদে কি কি সমস্যা দেখা দিতে পারে, দুই ভাগে বলবেন। ওটা যেটা হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে। এটা হলো কি, আমরা জানি যে যখন বয়স যখন 50-র উপরে চলে যায় বা 60-র উপরে চলে যায়, তখন তাদের সাধারণত কোমরবিডিটিস গুলো থাকে। যেমন এদের আগে থেকে যাদের ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, ব্রঙ্কিয়াল এজমা, হাঁপানি এগুলো থাকে, এদের যখন করোনাটা হবে, আমরা তো বলে আসছি যে করোনা হলে বলে তাদের মূল টার্গেট শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু করোনায় ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ক্ষতিগ্রস্তের ভিতর কিন্তু হৃৎপিণ্ড, হার্ট অথবা ফুসফুস বা লাংস যেটা আছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আগে থেকে কারো যদি হার্ট ডিজিজ থাকে, তাদের যদি ব্রঙ্কিয়াল এজমা থাকে, তাদের যদি ধরেন সিওপিডি, ব্রঙ্কাইটিস থাকে, তখন কিন্তু ওই যে করোনা ভাইরাসটা ওদেরকে খুব করে ঝেঁকে বসবে। আর যখন বয়স্ক হয় তখন এদের সাধারণত অনেকগুলো রোগ থাকে, এদের বডি ইমিউন স্ট্যাটাসও কম থাকে, ওই জন্য করোনা এদেরকে ঝাঁকিয়ে বসে থাকে। পাশাপাশি যখন তরুণ থাকে, তরুণরা হচ্ছে কি এই সমস্ত রোগগুলো থাকে না, এবং এদের বডি ইমিউন স্ট্যাটাসটা ভালো থাকে। কিন্তু তাই বলে যে তাদের হবে না তা নয়। কারণ করোনা এটা এমন একটা দুষ্ট ভাইরাস, এটা দিয়ে কাদের যে কোনটা হবে সেটা কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন না। কারণ মূলত হয় কি, এরা যে ওই যে আমরা বলেছি সাইটোকাইন যেটা রিলিজ করে, ওই সাইটোকাইনটা হলো মূল কালপ্রিট। এবং কাদের সাইটোকাইন স্ট্রং হবে, কাদের ওই দূষিত পদার্থটা বেরিয়ে আসবে, সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় না। যদিও তরুণরা অনেকটা অনেকটা এদের কমপ্লিকেশন জটিলতা অনেকটা কম থাকে, তারপরও কিন্তু তরুণরা দেখা যায় কি অনেকটা ওই হিরোইন, মানে হিরোয়ের মতো করে চারিপাশে ঘুরতে গিয়ে খুব বেশি আক্রান্ত হয়, এবং অনেকগুলো তরুণ কিন্তু মারা যাচ্ছে, বিশেষ ডাক্তার করে। জয়ব্রত দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন যে আসলেই করোনা ভাইরাস কাউকে বলে কয়ে আসে না। করোনা ভাইরাস আসলে সবার জন্যই বিপজ্জনক। আমরা সবাই সতর্ক থাকব। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ এটিএন নিউজকে এবং একমি ফার্মাসিউটিক্যালস এই আপনাদের এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, করোনা থেকে মুক্ত থাকেন। ধন্যবাদ সবাই। দর্শক, আমরা কথা বলছিলাম ডাক্তার জয়ব্রত দাসের সঙ্গে। তিনি কথা বলছিলেন করোনা ভাইরাস থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে। আহ, এই যখন পরিস্থিতি, আমরা আজকের পরিসংখ্যান যদি দেখি, আজ সারাদিনে করোনা ভাইরাসে বাংলাদেশে মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং মোট মৃত্যু হয়েছে ৩,৮৬১ জন। এছাড়াও আরও বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা, সঙ্গীতাঙ্গন, পোশাক শিল্প সব ক্ষেত্রেই করোনা ভাইরাসের প্রভাব পড়ছে। তো আমরা এই মুহূর্তে যাব ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আমন্ত্রণ নিউজ গ্যালারিতে, পাওয়ার্ড বাই দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। বিরতির আগে আমরা কথা বলছিলাম আমাদের আমন্ত্রিত একজন ডাক্তার অতিথির সঙ্গে। তিনি কথা বলছিলেন করোনাকালীন সময়ে তার অভিজ্ঞতা নিয়ে এবং করোনার পর, করোনা আক্রান্ত হওয়ার পর আসলে কি কি সমস্যা হতে পারে সেই সংক্রান্ত নানা বিষয় নিয়ে। তো প্রসঙ্গত, করোনা সংক্রমণের পর আহ, সারা বিশ্বের মতো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়ও মারাত্মক একটা ধাক্কা লেগেছে। আমরা যেমনটা ধারণা করছিলাম যে সেপ্টেম্বরে হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে, তখন তাদের দেশে আক্রান্তের পরিমাণ হু হু করে বেড়েছে এবং তারপরে তারা জরুরি সিদ্ধান্ত নেয় এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। তো আমাদের এখানেও গতকাল শিক্ষামন্ত্রী ব্রিফিংয়ে বলেছিলেন যে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে
ঠিক তখনই পরীক্ষা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো এই সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আরও একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে। তিনি হচ্ছেন সিদ্দিকুর রহমান খান, সম্পাদক দৈনিক শিক্ষা.com। সিদ্দিকুর রহমান খান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। আপনার কাছে প্রথম প্রশ্ন, জি। করোনার সময়টাতে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সময়টা আসলে কেমন কাটলো? আর সেপ্টেম্বরে আমরা যেমনটা ধারণা করছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান হয়তো বা খুলে দেওয়া হবে, তো শিক্ষামন্ত্রী গতকাল ব্রিফিংয়ে যা বললেন, তো সেই সম্ভাবনা এখন আর নাই। তো এই সম্পর্কে আপনার মতামত কি? জি ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে শুরুর দিকের কথা মনে করা উচিত। মার্চ মাসে যখন প্রথম করোনার খবর পেলাম, তখন তখন কিন্তু অনেক সচেতন অভিভাবক নিজে থেকে তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠানো বন্ধ করেছেন। এরপর আমরা অভিভাবকরা দাবি করেছেন অনেকেই যে স্কুল কলেজ কেন বন্ধ হয় না, এবং আপনার নিশ্চয়ই মনে আছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন যে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ না হওয়া পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করবেন না, এবং এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর আর রোগ তত্ত্ব বিভাগ অর্থাৎ স্বাস্থ্য সংশ্লিষ্ট সবার সুপারিশ ক্রমে বন্ধ করা হবে। তারপর কিন্তু তাদের সুপারিশ ক্রমে বন্ধ করা হয়েছিল। এরপর আমরা আহ যেহেতু ফেসবুকের যুগ, মানে ডিজিটাল যুগ, বিভিন্ন মাধ্যমে নানানজন নানান দাবি করছেন। একটি মানে পুরোটাই আসলে গুজব। কখনো বলা হয়েছিল জুন মাসে, কখনো জুলাই মাসে, কখনো আগস্টে, কখনো এখন আবার সেপ্টেম্বরে খোলার কথা। এটি কিন্তু কখনোই শিক্ষামন্ত্রী অথবা গণশিক্ষা প্রতিমন্ত্রী অথবা সচিব অথবা ডিজি তারা কিন্তু কখনোই বলেননি। এটি সবসময় আসলে গুজবের একটি বিষয় ছিল, এবং সেটি মাঝে মাঝে কখনো শিক্ষামন্ত্রী, কখনো ডিজি, কখনো শিক্ষা সচিব তারা পরিষ্কার করেছেন যে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তো আসলে আহ শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, কিভাবে পরীক্ষা নিবে, কবে পরীক্ষা নিতে পারবে, এই বিষয়গুলো কিন্তু সেই এই সংশ্লিষ্ট অর্থাৎ রোগ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, রোগ তত্ত্ব বিভাগ তাদের সুপারিশের প্রেক্ষিতে। এখানে কিন্তু শিক্ষা মন্ত্রী বা প্রতিমন্ত্রীর তাদের কিন্তু বাস্তবে কোনো কিছুই করণীয় নেই জি অবশ্যই। স্কুল কলেজ খোলার বিষয়ে। জি অবশ্যই, দুই অধিদপ্তরের কিন্তু একটা যোগসাজশ অবশ্যই প্রয়োজন। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই, সমাপনী বা পিএসসি পরীক্ষা হয়তো বা হচ্ছে না, তো শিক্ষার্থীদের মূল্যায়নটা আসলে কিভাবে হবে? হয়তো বা হচ্ছে না, এটিও কিন্তু একটি গুজব, এবং এই গুজবগুলো যেসব পত্রিকা এবং টেলিভিশনের রিপোর্টাররা করছেন তারা কিন্তু তাদের সাথে কিন্তু যোগাযোগ আছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। সুস্পষ্টভাবে তাদেরকে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে না যে আপনি অমুক পত্রিকা আপনি এই রিপোর্টটি কেন লিখলেন। যেমন গত সপ্তাহে আমরা দেখেছি একটি পত্রিকা লিখে দিয়েছে সমাপনী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। এরপর মন্ত্রণালয় থেকে শুনলাম যে বাতিলের সিদ্ধান্ত হয়নি। গত পরশুদিন আমরা শুধু দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে প্রস্তাবগুলো গিয়েছে। আসলে পরীক্ষা একেবারেই হবে না সেটি কিন্তু না, পরীক্ষা কিন্তু কোনো না কোনো ফরম্যাটে পরীক্ষা কিন্তু হবে। সর্বশেষ আমরা যেটা শুনলাম যে 50 নম্বরের এমসিকিউ হলেও হবে, এবং পরীক্ষা অক্টোবর না হয় নভেম্বরে, নভেম্বর না হয় ডিসেম্বরে, এমনকি জানুয়ারি মাস পর্যন্ত যেতে পারে। শিক্ষাবর্ষ বৃদ্ধিও করা হতে পারে। সুতরাং পরীক্ষা একেবারেই হবে না সেটি কিন্তু ঠিক না, আচ্ছা, এখনো পর্যন্ত সেটি কিন্তু বলা আপনার যায় কাছে না। আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে 50 নম্বরের যে এমসিকিউর কথা বললেন, এই 50 নম্বরের এমসিকিউতে শিক্ষার্থীদের মেধা কি আসলে ঠিক কতটা যাচাই করা যায়? আপনি কি মনে করেন? না, এটি আসলে যাচাই করা যায় না। আসলে সারা পৃথিবীতেই করোনার কারণে একটি বেসিক ক্ষতি, সেটি মেনে নিতে হবে। অন্যান্য বছর যেভাবে পরীক্ষা নিতে পেরেছে এবছর সেভাবে পারবে না, অন্যান্য বছর যেভাবে মূল্যায়ন হয়েছে এবছর সেভাবে পারবে না, এটি মেনে নিতে হবে। কিন্তু আবার একেবারেই আপনি যে অটো প্রমোশন দিবেন সেটিও সম্ভব না, কারণ এই 72-73-এ যেটি হয়েছিল সেটির জন্য কিন্তু আওয়ামী লীগকে কথা শুনতে হয় অটো পাসের কথা। সুতরাং অটো পাসের ব্যক্তিগতভাবে আমি অটো পাসের বিপক্ষে। আহ, আহ, সুতরাং পরীক্ষা আসলে কোনো না কোনো ফরম্যাটে নিতে হবে, এবং সেটাই আমার মত, আসলে নেওয়া উচিত যে কোনো ভাবেই হোক। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে সবাই জানি ক্লাসে বসে শিক্ষার্থীরা যখন শিক্ষকদের লেকচার শুনে কিংবা শিক্ষকরা যখন তাদের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা দিয়ে থাকে, তো শিক্ষার্থীরা খুব ভালোভাবেই গ্রহণ করে থাকে। এখন তো শিক্ষার্থীদের ক্লাসে বসার কোনো সুযোগ নেই।
করোনাতে যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই অখণ্ড অবসরে শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসলে যেটি বললেন যে ক্লাসরুমে, প্র্যাকটিক্যাল ফিজিক্যাল ক্লাসরুমে সবাই মনোযোগী হয়, সবাই ক্লাসটা নিতে পারে, সেটি কিন্তু ঠিক না। কারণ ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9 এইসব ক্লাসগুলোতে কিন্তু একটি সংখ্যক অনুপস্থিত থাকে, অসুস্থ থাকে, ক্লাসের মধ্যে বসেও কিন্তু তারা দুষ্টুমি করে, অন্য চিন্তা থাকে। সুতরাং ফিজিক্যাল ক্লাসে সবাই শতভাগ উপস্থিত থাকে, শতভাগ পাঠদান গ্রহণ করতে পারে, এটি কিন্তু ঠিক না। একইভাবে অনলাইন ক্লাসেও সেরকম একটি ড্রপ আউট, সেরকম একটু অনুপস্থিত, একটু ফাঁকি এটি থাকবে, এটি এগুলো আসলে মেনে নিতে হবে। কিন্তু আমরা যেটা দেখলাম, আমাদের কোনো শিক্ষক, কোনো অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের কেউ কেউ এই করোনা শুরু তো সবাই জানে যে করোনা আসলো এবং কবে যাবে সেটি কেউ জানে না। তো সেই হিসাবে অনলাইনে পড়াশোনা, পাঠদান, পরীক্ষা এই বিষয়ে সরকারের তরফ থেকে যেভাবে উদ্যোগী, যেভাবে আরো বেশি মনোযোগী সে এবং ইন্টারনেটের কানেকশন, ইন্টারনেট সহজলভ্য করা বা শিক্ষার্থীর জন্য ফ্রি দেয়া, এসব না দেখে, এসব কোনো কিছু আমরা কিন্তু খুব একটা দেখছি না। এখনো আমরা শুনতে পাই আলোচনা চলছে ফোন কোম্পানির সাথে এই পরীক্ষা কিভাবে নিবে, অনলাইনে ক্লাস এবং অনলাইনে পরীক্ষা, এই বিষয়ে মনোযোগী হওয়া উচিত। আসলে আহ, করোনা কবে যাবে আমরা যেমন কেউ জানি না, তেমনি ভাবে সেপ্টেম্বরে স্কুল কলেজ খোলা হবে এটিও কিন্তু এখনো পর্যন্ত একটি গুজব, এবং অক্টোবরেও খুলতে পারবে সেটিও কিন্তু নিশ্চিত করে বলা যায় না। অর্থাৎ বিকল্পভাবে পরীক্ষা এবং পাঠদান এই বিষয়ে আমাদের জোর দেওয়া উচিত। পরীক্ষা অনলাইনে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিদ্দিকুর রহমান খান আমাদের সঙ্গে যুক্ত হবার জি, জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু নজর দিব দেশের সঙ্গীতাঙ্গনের দিকে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের আমন্ত্রিত অতিথি শহীদ মাহমুদ জঙ্গি, গীতিকবি এবং সভাপতি গীতিকবি সংঘ বাংলাদেশ। শহীদ মাহমুদ জঙ্গি, আপনাকে স্বাগতম নিউজ গ্যালারিতে। ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাই, গীতিকবিদের স্বার্থ সংরক্ষণের জন্য কিভাবে ভূমিকা রাখবে আপনাদের এই নবগঠিত গীতিকবি সংঘ বাংলাদেশ? আসলে আমাদের এখানে এই দেশে সঙ্গীত বিষয়ক কোনো সুসংগঠিত সংগঠন ছিল না। তো ওটার জন্য আমরা দেখলাম যে একটা সংগঠন দরকার, যে সংগঠনটা সঙ্গীতের জন্য কাজ করবে। সঙ্গীত বিষয়ক যারা আছেন, যারা গান লেখেন, সুর করেন, গান করেন, এদের সবার দিকে সমানভাবে নজর দিয়ে কিছু কাজ করবে। তো যেহেতু আমরা গান লিখি, আমরা প্রথমে গীতি কবিদের সংগঠিত করেছি এবং এই সংগঠিত করার কাজটা শুরু করেছিলাম আমরা জুন মাসে, এবং জুলাইয়ের 24 তারিখে এসে আমরা আনুষ্ঠানিকভাবে একটি সংগঠনের প্রকাশ করেছি, যেটার নাম গীতিকবি সংঘ বাংলাদেশ। আপাতত আমাদের 12 সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি আছে, সেটার প্রধান হিসেবে আমি কাজ করছি। আরো 11 জন তুখোর সদস্য আছে। আমরা আমাদের মূল লক্ষ্যটাকে যেটা স্থির করেছি সেটা হচ্ছে গীতিকবিদের আর্থিক এবং নৈতিক অধিকার সংরক্ষণ করা, বা যেখানে যেখানে এটার ব্যত্যয় ঘটেছে এতদিন সেখান থেকে এটাকে মুক্ত করে এনে গীতিকবিদের কাছে এটা ফিরিয়ে দেওয়া। তো কোথায় আমরা কাজ করতে পারি? আমরা কাজ করতে পারি কপিরাইট আইনে, যেখানে গীতিকবিদের জন্য কি কি আইন সংরক্ষিত আছে সেগুলা বিবেচনা করা যাবে, সে বিষয়ে আমরা মতামত দেওয়ার মাধ্যমে। এক। দুই হচ্ছে, বাংলাদেশে কপিরাইট আইনের বাইরেও অনেকগুলো পক্ষ কিন্তু কাজ করে। যেমন কাজ করে লেবেল কোম্পানিগুলা, যেমন কাজ করে বিভিন্ন স্টুডিও, যেমন কাজ করে আমাদের মোবাইল কোম্পানিগুলা, হ্যাঁ, এদের রিংটোনের মাধ্যমে গান ব্যবহার করে। এই ধরনের অনেক কিছু আছে যেখান থেকে অর্থ জেনারেট করে, এবং যেখানে নাম থাকে যে গীতিকবিকে দেওয়া হচ্ছে, সুরকারকে দেওয়া হচ্ছে, গায়কদেরকে দেওয়া হচ্ছে। আসলে অনেক কিছুই কিন্তু শেষ পর্যন্ত যেখানে দেওয়া হচ্ছে বলা হয় সেখানে পৌঁছায় না। তো এই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই।
তো এবং এদিকে এটার এদিকে আরেকটা প্রশ্ন, এদিকে কপিরাইট আইন তো পেতে যাচ্ছে সঙ্গীত শিল্প নতুন করে। তো আহ, গীতিকবি সংঘের সংবিধানের সঙ্গে এই কপিরাইট আইন কি সাংঘর্ষিক হতে যাচ্ছে? আপনার মতামত কি? না, না, সাংঘর্ষিক হতে যাচ্ছে না মোটেও। আমরা যেটা চাচ্ছি, কপিরাইট আইন যেটা ভারতে ছিল, যেটা বাংলাদেশেও করেছিল প্রথমে, সেটা হচ্ছে আন্তর্জাতিক কপিরাইট আইন, যেটা 1957 সালের, সেটাকেই মোটামুটি ভাবে সবাই ফলো করে বা সেই আইনটাকেই বলবৎ করে। প্রায় প্রতিটি দেশে একই ধরনের আছে। আমাদের ওটাকে এখন একটা সংশোধন করে 2020 সালে, এই এখন তো 2020 চলছে চলছে আর কিছুদিনের মধ্যে এটাকে একটা কিছু সংশোধনে আনা হচ্ছে। এই সংশোধনের জায়গাগুলোতে আমাদের যে বক্তব্য আছে, সে বক্তব্যগুলো কিন্তু আমরা দিয়েছি। আমরা কপিরাইট অধিদপ্তরের রেজিস্ট্রার যারা জাফর রাজা চৌধুরীর সাথে বসছিলাম, অন্তর্জালে বসেছিলাম আমরা সবাই। আমাদের সাথে আমাদের সিনিয়র গীতিকার যারা আছেন তারাও ছিলেন। তো সেখানে আমাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরেছি এবং তার কাছে আমাদের যা যা বলার আমরা বলছি যে আমরা কি ধরনের সংশোধন চাই, আনুষ্ঠানিক ঘোষণা আমরা দিব যে আমরা কি কি চেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমরা সবকিছুই বলছি না এখানে, পাবলিকলি বলছি না এই কারণেই যে যেহেতু আমাদের এটা এখনো একটা তাদের সাথে দর কষাকষির পর্যায়ে রয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যেই দর কষাকষি। এটার মধ্যে যখন একটা রেজাল্ট আসবে সেটা আমরা অবশ্যই সবাইকে জানাবো। এবং আমরা আশা করছি আমরা কপিরাইট অধিদপ্তরের রেজিস্ট্রার মহোদয়ের কথাবার্তার মধ্যে ইতিবাচক পরিকল্পনার কথা জানতে পেরেছি, আমাদের প্রতি ওনার ইতিবাচক মনোভাবের কথা জানতে পেরেছি। এবং এই সব কিছু নিয়ে আমরা আশাবাদী যে একটা সুন্দর কিছু, ভালো কিছু হতে যাচ্ছে। তো সঙ্গীতের প্রসারে এই গীতিকবি সংঘের সংবিধান আসলে কতটুকু ভূমিকা রাখবে বা কতটুকু গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। আসলে কবিদের অধিকার যদি নিশ্চিত হয়, ধরুন আমি বলি আপনাদের চ্যানেলে যখন কোনো গায়ক গান করে, গানটা কে লিখেছে সেটাও তো বলা হয় না বেশিরভাগ সময়, দেখবেন। মানে আমি আপনার চ্যানেল বলতে সবগুলাই বুঝাচ্ছি আর কি, বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল আছে বা অন্যান্য ক্ষেত্রে যখন তারা মঞ্চ গান করে, এসব বলা হয় না। তো আমরা ওই জায়গাগুলো নিশ্চিত করতে চাচ্ছি যে একজন গীতিকবিকে আপনারা সম্মান করেন, শুধু গীতিকবি নয়, সুরকারের নামও বলেন। এই নৈতিক অধিকার গুলা দিতে হবে তাদেরকে। প্লাস যখন আপনি তার আর্থিক অধিকারটুকু দিবেন, তখনই দেখবেন যে গানের জগতে আরো গুণগত মান উন্নয়ন হচ্ছে। শুধু গীতি কবিদের না, আপনি যদি সুরকারকেও এটা দেন, আপনি যদি গায়ক শিল্পীদেরকেও এটা দেন, অবশ্যই অবশ্যই গানের জায়গায় একটা ভালো কিছু আমরা পাবো। এর সাথে বলে রাখি আমি আপনাকে, শুধু যে কপিরাইট আইনের মধ্যে সবকিছু সীমাবদ্ধ থাকছে তা না। এই জায়গায় আমরা জানি যে একটা রিংটোনের মধ্যে, ওই যেগুলা মোবাইল ফোনে যেটা আপনারা শুনে থাকেন, বিভিন্ন রিংটোন যেগুলো দেওয়া হয়, এখানের মধ্যে যে অর্থ লেনদেনটা হয় এটা যাতে স্বচ্ছভাবে হয়, এটাও যাতে গীতি কবি, সুরকার এবং সঙ্গীত শিল্পীরা তাদের ন্যায্য হিস্সাটা পায়, সেই ব্যাপারগুলোকে নিশ্চিত করার কথা আমরা বলছি। তো এই নিশ্চিত করার কথা বলতে গিয়ে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিছু কিছু অসুবিধা আছে, আমাদের দেশে আছে, এবং কি অনেক ক্ষেত্রে আমরা যাদেরকে জানি চিনি তাদের মধ্যে আছে। এই সব কিছুর মধ্যেই কিন্তু এই ব্যাপারটা জড়িত আছে। তো আমরা চাচ্ছি এগুলা থেকে সঙ্গীতাঙ্গনকে একটা উন্নতর জায়গায় নিয়ে আসার জন্য, এবং এটার জন্য সংগঠন খুবই জরুরি। সংগঠন না থাকলে তো আপনি এগোতে পারবেন না। সমষ্টিগতভাবে এগোতে গেলে সংগঠন দরকার। ওই কারণেই গীতি কবি সংঘের পত্তন হয়েছে, আজকে গীতি কবি সংঘ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি যে এই সংগঠনের মাধ্যমে আমরা তো এগোতে পারবো। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমাদের এটা হওয়ার কিছুদিনের মধ্যে আমরা দেখলাম যে গত এক সপ্তাহ আগেই সুরকারদেরও একটি সংগঠন এসছে। আমরা আশা করছি যে আমাদের যারা গান করেন শিল্পীরা, তারাও একটা সংগঠন করবেন। এবং এই ধরনের যদি 3টি সংগঠন থাকে, তাহলে বাংলাদেশের সঙ্গীত অঙ্গন নিশ্চিতভাবে অত্যন্ত সুন্দর একটি জায়গায় চলে যাবে। জি, গীতিকবি সংঘের সৃষ্টি আসলেই একটি ইতিবাচক দিক। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আসলে বিভিন্ন মাধ্যমে দেখে থাকি যে অনেকেই পুরনো বিখ্যাত গান গেয়ে ভাইরাল হচ্ছেন, হ্যাঁ, এবং অনেকের বাহবাও পাচ্ছেন।
তো আসলে এর মাধ্যমে কি আসল গীতিকার বা সুরকার যারা তারা আসলে কতটুকু আম, অবহেলিত হচ্ছেন বা সঠিক সঠিক মূল্যায়নটুকু পাচ্ছেন না? এবং আরেকটি প্রশ্ন জানতে চাই, আসলে ভাইরাল হওয়াটা কতটুকু জরুরি? প্রথম কথা হচ্ছে এই যে পুরাতন গানগুলা যারা করছে তারা এই ওই যে বললাম যে আপনার একটা আর্থিক এবং নৈতিক অধিকারের জায়গাটুকু তো আমরা নাই আর কি, গীতি কবিরাও নাই, সুরকাররাও নাই। তারা যখন এই গানটা করে তারা তো জিজ্ঞেসও করে না, বলেও না যে এই গানটা তারা করতে যাচ্ছে। একটা যে সৌজন্য আছে, একটা যে ভদ্রতার জায়গা আছে আমাদের মধ্যে, হ্যাঁ, হৃদয়তাপূর্ণ একটা সম্পর্কের জায়গা যে আমরা তৈরি করতে পারি, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা সরে যাই। এটা তেমন কিছু না, ওরা জিজ্ঞেস করলে পারে, সুরকারকে জিজ্ঞেস করলে পারে, গীতিকবিকে জিজ্ঞেস করে একটু যদি অনুমতি নেয় না তাইলেও হয়। আর তারপর দেখতে হবে, ধরেন এই ফেসবুক তো না, এটা যদি ওরা অন্য কোথাও দিচ্ছে কিনা, এটা কমার্শিয়াল ভ্যালু যদি থাকে, কমার্শিয়াল ভ্যালুটা তো গীতিকার সুরকারদের সাথে তাদের শেয়ার করতে হবে। এই সবকিছুর মধ্যে আসলে তো এখন একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে। এই সবকিছু ঠিক করার জন্যই তো সংগঠন। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? ভাইরাল হলে, ভাইরাল ভাইরাল হলে কি হওয়াটা হবে ভাইরাল বলছিলেন? হওয়াটা কতটুকু জরুরি আপনি মনে করেন? আমি ওই পুরাতন গানের ব্যাপারে বলতে পারি যে পুরাতন গান ভাইরাল হোক বা না হোক, যেগুলা পপুলার গান আছে আমাদের সবারই, সেগুলি খুব একটা কিছু যায় আসে না, কারণ এগুলার মানুষ শুনবে, আগে পরে শুনছেও। আর যেগুলা ভাইরাল হয়, আমার মতে তো ভাইরাল হয়ে তো ব্যাপারটা না, আমরা যখন দেখতাম একটা গান তখনই পপুলার বলি আমরা, যেটা আপনি যদি কোনো শপিং মলে যান, দেখবে যে ওখানে ওটা বাজাচ্ছে। আপনি যখন বিয়ে বাড়িতে যাবেন, হলুদে যাবেন, তখন যদি ওই গান বাজে, বুঝবেন যে এই গানটা পপুলার হয়েছে, বুঝবেন এটা পপুলার হয়েছে। এর বাইরে ওই ভাইরাল হলো বা লক্ষ লক্ষ ভিউ হলো, কিন্তু আপনি কোথাও সেই গানটা শুনেন না। কিন্তু আপনি দেখেন যখন ওই গানটা ইউটিউবে শুনতে যাবেন, দেখবেন যে ওখানে 1 কোটি ভিউ। সেটাকে আপনি কিভাবে বলবেন যে গানটা পপুলার হয়েছে? আসলে আসলে তো পপুলার হবে তখনই যখন আপনি পাড়ায় পাড়ায় গানটা শুনবেন, আপনি যখন পূজার মণ্ডপে গানটা শুনবেন, আপনি যখন ঈদের উৎসবে গানটা শুনবেন, আপনি যখন বাজারে যায়, মানুষ ঈদের বাজার করতে ওখানে শপিং মলে গানটা শুনবে, তখন ধরে নেবেন যে গানটা জনপ্রিয় হয়েছে। তার বাইরে যেগুলা হয়, সেগুলা হয়তো তৎক্ষণাৎ একটা প্রতিক্রিয়া, তার বেশি কিছু না। জি, জি। আচ্ছা, কপিরাইট নিয়ে তো আপনাদের বৈঠক হয়েছে। তো এদিকে সুরকার, বাদ্যযন্ত্রীদের সংগঠন সহ আরো বেশ কিছু সংগঠনও এই কপিরাইট আইন নিয়ে আগ্রহী। তো এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি শুনতে চাই। অত্যন্ত অত্যন্ত একটা ভালো কাজ হচ্ছে, ভালো কাজ এগোচ্ছে, যেটা বাংলাদেশে অনেক আগে হওয়া উচিত ছিল। সেটা একটু দেরিতে হলেও যে হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত শুভ, আমরা বলবো যে একটা শুভ সংবাদ। এবং আমাদের পাশাপাশি এখন গীতি কবি সংঘের পাশাপাশি সুরকারদের একটা সংগঠন হয়েছে। আমরা আশা করছি যে শিল্পীদের আসবে, যন্ত্র শিল্পীদের তো আছে আগে থেকেই, তো শিল্পীরা একটা সংগঠন যদি করে, এই 3টা সংগঠন হবে কিন্তু মূলত যাদের বিষয় নিয়ে কপিরাইট আইন কাজ করে, যে শিল্পী, সঙ্গীত শিল্পী, সুরকার এবং গীতিকার। তো এই 3টি শ্রেণী যদি একতাবদ্ধ হয়, প্রথমত আলাদাভাবে এবং পরে যদি একসাথেও কাজ করে, তবে আমার ধারণা যে এতদিন পর্যন্ত যেভাবে তারা ঠকেছে, ঠকেছে বলতে আসলে নিদারুণ ভাবে ঠকেছে সবাই, শিল্পী থেকে শুরু করে, সুরকার থেকে শুরু করে গীতিকবি পর্যন্ত, তাদের এই বঞ্চনার দিনটা শেষ হয়ে আসবে এবং তারা তাদের ন্যায্য অধিকারটা ফেরত পাবে। এবং ন্যায্য অধিকার ফেরত পাওয়ার জন্য সংগঠনের চেয়ে বড় মাধ্যম আর কিছু হতে পারে। মানে সংগঠন করার কপিরাইট অফিসের সাথে বৈঠকের মধ্যেও যাচ্ছে। সংগঠন চিন্তা করে, সমষ্টির যখন চিন্তা করে, তখন সংগঠনের যদি কোনো দাবি আদায় করে নিয়ে আসে, ওটা সবার জন্যই উপকার হয়, কোনো ব্যক্তি বিশেষের জন্য না। আমরা চাচ্ছি যে একটা নিয়মের মধ্যে সবকিছু আসুক, একটা সুন্দর সিস্টেমের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো। আর আমাদের মাঝে অনেক সময় হয় কি, সংগঠন না থাকার কারণে অনেক ইন্ডিভিজুয়াল অনেক কাজগুলো করে,
জি, জি, অনেক মতপার্থক্য তৈরি হয় সংগঠন না থাকার কারণে। আমরাও আশা করছি প্রত্যেকটি শিল্পী, সুরকার, গীতিকার থেকে শুরু করে সবাই যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পায়। তো শহীদ মাহমুদ জঙ্গি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ গ্যালারিতে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, এটিএন নিউজকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। জি। দর্শক, নিউজ গ্যালারিতে আমরা কথা বলছিলাম করোনা পরিস্থিতি নিয়ে প্রথমে, তারপর আমরা এর প্রাসঙ্গিক আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আর দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আমরা আসলে প্রথমে যেমনটা গুরুত্ব সহকারে করোনাকে নিয়েছিলাম, এখন আসলে আমরা সেভাবে যাচ্ছি না। তো আমরা আসলে সরকারের দেয়া বিধিনিষেধগুলো মেনে চলবো, তাদের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবো। সবার কাছে এই প্রত্যাশা করছি, সবাই ভালো থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। আর এই মুহূর্তে নিউজ গ্যালারি থেকে আমি বিদায় নিচ্ছি।